১৯২৯ সালে শ্রবণ তত্ত্ব নিয়ে গবেষণা তখনও প্রাথমিক পর্যায়ে ছিল। সে সময় একটি প্রচলিত তত্ত্ব ছিল যে শ্রবণ স্নায়ুর প্রতিক্রিয়ার শব্দের তীব্রতার সঙ্গে সম্পর্কিত। তবে ওয়েবার এবং রে এই ধারণার বিরোধিতা করে বিশ্বাস করতেন যে শ্রবণ স্নায়ুর প্রতিক্রিয়ার কম্পাঙ্ক শব্দের কম্পাঙ্কের সঙ্গে সরাসরি মিলে যায়, একটি তত্ত্ব যা পরে টেলিফোন তত্ত্ব নামে পরিচিত হয়। এই তত্ত্ব পরীক্ষার জন্য তারা একটি জীবন্ত প্রাণীর শ্রবণ স্নায়ুর প্রয়োজন অনুভব করেন এবং তাদের পছন্দ হয় একটি বিড়াল। পরীক্ষাটি শুরু হয় একটি বিড়ালকে নিয়ে। প্রথমে বিড়ালটিকে ঘুমের ওষুধ দেওয়া হয় যাতে এটি অচেতন হয়ে পড়ে কিন্তু জীবিত থাকে এবং স্নায়ুতন্ত্র সক্রিয় থাকে। এরপর বিজ্ঞানীরা বিড়ালটির মাথার খুলি অস্ত্রোপচারের মাধ্যমে খুলে ফেলেন যাতে শ্রবণ স্নায়ুতে সরাসরি প্রবেশ করা যায়। তারপর একটি টেলিফোন তারের এক প্রান্ত বিড়ালের শ্রবণ স্নায়ুর সঙ্গে সংযুক্ত করা হয়। এ তারের অপর প্রান্তটি একটি টেলিফোন রিসিভারের সঙ্গে যুক্ত করা হয় যা প্রায় 50 ফুট দূরে একটি শব্দ নিরোধক ঘরে রাখা হয়েছিল। পরীক্ষার পরবর্তী ধাপে চার্লস ব্রে বিড়ালের কানে বিভিন্ন শব্দ উচ্চারণ করেন, কথা বলেন, গান বা অন্যান্য শব্দ তৈরি করেন। অন্যদিকে আর্নেস্ট ওয়েবার শব্দ নিরোধক ঘরে বসে রিসিভারের মাধ্যমে সেই শব্দ শোনেন। আশ্চর্যজনকভাবে ওয়েবার এর কথা স্পষ্টভাবে শুনতে পান। শব্দটি এতটাই পরিষ্কার ছিল যে মনে হচ্ছিল যেন একটি সাধারণ টেলিফোনের মাধ্যমে কথোপকথন হচ্ছে। পরীক্ষার ফলাফল দুই বিজ্ঞানীকে অবাক করে দেয়। তারা লক্ষ্য করেন যে ব্রে যখন বিড়ালের কানে জোরে কথা বলেন তখন রিসিভারে শব্দের কম্পাঙ্ক বেড়ে যায়, আবার শব্দের তীব্রতা কমালে কম্পাঙ্ক কমে যায়। এটি প্রমাণ করে যে শ্রবণ স্নায়ুর প্রতিক্রিয়ার কম্পাঙ্ক শব্দের কম্পাঙ্কের সঙ্গে সরাসরি সম্পর্কিত, তীব্রতার সঙ্গে নয়। এ ফলাফল টেলিফোন তত্ত্বকে সমর্থন করে। তারা আরও নিশ্চিত হতে পরীক্ষাটি বিভিন্নভাবে পুনরায় করেন। যখন তারটি শ্রবণ স্নায়ু ছাড়া অন্য কোনো স্নায়ু বা টিস্যুর সঙ্গে সংযুক্ত করা হয় তখন রিসিভারে কোনো শব্দ শোনা যায়নি। এমনকি বিড়ালের মাথার রক্ত সঞ্চালন বন্ধ করে দেওয়া হলে শব্দ প্রেরণও বন্ধ হয়ে যায়। এটি নিশ্চিত করে যে শ্রবণ স্নায়ু এবং বিড়ালের জীবনীশক্তি এই প্রক্রিয়ার জন্য অপরিহার্য। এই পরীক্ষার ফলাফল শুধু তাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণই ছিল না, এটি ব্যবহারিক ক্ষেত্রেও বড় প্রভাব ফেলেছিল। 1936 সালে ওয়েবার এবং ব্রে তাদের এই কাজের জন্য হাওয়ার্ড কসবি ওয়ারেন মেডাল পান, যা সোসাইটি অফ এক্সপেরিমেন্টাল সাইকোলজিস্ট এর প্রথম পুরস্কার ছিল। পরবর্তীতে এই গবেষণা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সামরিক ক্ষেত্রে কাজে আসে। ব্রে ন্যাশনাল ডিফেন্স রিসার্চ কাউন্সিল এবং নৌবাহিনীর জন্য মনোবৈজ্ঞানিক গবেষণায় অবদান রাখেন, আর ওয়েবার নৌবাহিনীর অ্যান্টি সাবমেরিন যুদ্ধ বিভাগে পরামর্শদাতা হিসেবে কাজ করেন। সবচেয়ে বড় কথা, এই পরীক্ষা আধুনিক ককলিয়ার ইমপ্লান্ট তৈরির ভিত্তি রচনা করে। ককলিয়ার ইমপ্লান্ট হলো এমন একটি যন্ত্র যা শ্রবণ শক্তিহীন মানুষের শ্রবণ স্নায়ুকে উদ্দীপিত করে এবং শোনার ক্ষমতা দেয়। এই প্রযুক্তির প্রাথমিক ধারণা এসেছিল ওয়েবার এবং ব্রে এই গবেষণা থেকে। এই পরীক্ষা সফল হলেও এটি পশু অধিকার কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করে। একটি জীবন্ত প্রাণীর উপর এমন নৃশংস পরীক্ষা অনেকের কাছে অমানবিক মনে হয়েছিল। তবে 1929 সালে পশু সুরক্ষা আইন বা সংগঠনগুলো এখনকার মতো শক্তিশালী ছিল না, তাই এই বিতর্ক বেশি দিন টেকেনি। যদিও পরীক্ষাটির ফলাফল বিজ্ঞানের জন্য গুরুত্বপূর্ণ ছিল,
এটি মানুষের কৌতূহল ও স্বার্থের ভয়ঙ্কর রূপও তুলে ধরেছিল। এই ঘটনা শুধু একটি বিজ্ঞান পরীক্ষা নয়, এটি মানুষের সীমাহীন কৌতূহল এবং নৈতিকতার সংঘাতের একটি উদাহরণ। ওয়েবার এবং ব্রে তাদের গবেষণার মাধ্যমে শ্রবণ তত্ত্বে নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন, কিন্তু এর জন্য যে মূল্য দেওয়া হয়েছিল তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। এই পরীক্ষা আমাদের মনে করিয়ে দেয় বিজ্ঞানের অগ্রগতি যতটা গুরুত্বপূর্ণ ততটাই জরুরি নৈতিক সীমারেখা মেনে চলা।